আজকের ক্লাসে আমরা আলোচনা করব টি টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস। আমাদের এখানে আমরা দেখব, আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, গত দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টি টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি পপুলেশন মিন। এখানে আমাদের ম্যাক্সিমাম নাল হাইপোথেসিস ছিল দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন। আমরা একটা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করেছিলাম। আমরা গত ক্লাসে টি টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দি পপুলেশন মিন নিয়ে কাজ করেছি, এই অংশটুকু নিয়ে। ঠিক আছে, আমাদের টি ফর্মুলা ছিল টি ইকুয়ালস টু স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অবলিক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই রুট ওভার n। আমাদের ডিগ্রি অফ ফ্রিডম ছিল n-1, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল রুট ওভার সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n-1। আরো একাধিক সূত্র আমরা ব্যবহার করেছি। তো আজকের সূত্রটা একটু ডিফারেন্ট। ওই দিন আমরা কম্পেয়ার করেছিলাম স্যাম্পল মিনের সাথে পপুলেশন মিনের, কিন্তু আজকে কোনো এস্টিমেটেড পপুলেশন মিন দেয়া থাকবে না। আমি প্রথমে একটা প্রশ্ন পড়ে শোনাই আপনাদেরকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটা প্রশ্ন পড়ি, দেখুন। টু ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস A and B were tried on certain patients for increasing weight. Two different types of drugs A and B were tried on certain patients for increasing weight. বলছে দুইটা ভিন্ন ভিন্ন ঔষধ A এবং B, যেগুলো কিনা নির্দিষ্ট কিছু পেশেন্টের উপরে ট্রাই করা হয়েছে ওনাদের ওজন বাড়ানোর জন্য। 5 persons were given drug A, 7 persons were given drug B. 5 জনকে দেওয়া হয়েছে ড্রাগ A, 7 জনকে দেওয়া হয়েছে ড্রাগ B। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো ওষুধ, এখানে কোনো স্যাম্পল মিন পপুলেশন মিনের কথা নেই। ইনক্রিজ ইন ওয়েট ইন পাউন্ডস দেয়া আছে কি ড্রাগ A। ড্রাগ A যে 5 জনকে দিয়েছি তাদের ওজন বেড়েছে যথাক্রমে 8 পাউন্ড, 12 পাউন্ড, 13 পাউন্ড, 9 পাউন্ড এবং 3 পাউন্ড। আবার ড্রাগ B যাদেরকে দিয়েছি 7 জনকে, উনাদের ওজন বেড়েছে 10 পাউন্ড, 8 পাউন্ড, 12 পাউন্ড, 15 পাউন্ড, 6 পাউন্ড, 8 পাউন্ড এবং 11 পাউন্ড। আমাকে প্রশ্ন করেছে ডু দ্য টু ড্রাগস ডিফার সিগনিফিক্যান্টলি উইথ রিগার্ড টু দেয়ার ইফেক্ট ইন ইনক্রিজিং ওয়েট। বলছে ওজন বাড়ানোর ক্ষেত্রে দুটো ঔষধের মধ্যে যে কার্যকারিতা আছে এর মধ্যে সিগনিফিক্যান্ট কোনো ডিফারেন্স আছে কিনা। অর্থাৎ দুটো ওষুধ ড্রাগ A এবং B, এই দুটো ওষুধের ওজন বাড়ানোর ক্ষেত্রে যে কার্যকারিতা তার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, নাকি দুটো ওষুধই একই রকমের কাজ করে নাকি ডিফারেন্স আছে। দেখেন এখানে কিন্তু কোনো আমাদের আগের ম্যাথস যেগুলোতে আমরা যে ধরনের প্রবলেম পেয়েছিলাম সেই ধরনের কিন্তু না। আগের গুলোতে আমাদেরকে কখনো এই ধরনের দুইটা ক্যাটাগরি, দুইটা স্যাম্পল, দুইটা সেট অফ পপুলেশন এমন কিছু দেয়া ছিল না। এখানে কিন্তু টু সেটস অফ পপুলেশন দেয়া আছে, কারণ এক দলকে আমি একটা ওষুধ দিয়েছি, আরেক দলকে সম্পূর্ণ ভিন্ন আরেকটা ওষুধ দিয়েছি। ঠিক আছে, ওষুধ দুটো আলাদা, দুটো দুই ব্র্যান্ডের কিংবা দুটো দুই কোম্পানির, হ্যাঁ, কিন্তু কাজ একই করে, মানে দুটোরই ইন্টেনশন, অ্যাকশন, অ্যাক্টিভিটিস একই। তো দেখবো যে ওনাদের দোনোজনের কার্যকারিতার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। দুটো ওষুধের কিন্তু কাজ একই, কিন্তু কার্যকারিতা কোনটা বেশি কার্যকর সেটা আমার দেখার বিষয়। আদৌ দোনোজনের মধ্যে কার্যকারিতার মধ্যে তফাৎ আছে কিনা। সো আমার এখানে নাল হাইপোথিসিস কি ধরবো, কিভাবে সলভ করব, এটাই হলো আমাদের আজকের বিবেচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয়। আজকে আমাদের যেটা দেখবো এটাকে আমরা বলছি টি টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস। দুটো মিনের মধ্যে আমরা তুলনা করব। আগেরটাতে কিন্তু আমরা তেমন করিনি। আগেরটাতে ছিল আমাদের প্রথম নিয়মটা ছিল ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন এন্ড এস্টিমেটেড পপুলেশন মিন। আমি বলেছিলাম আমার 10 জন ওয়ার্কারের স্যালারি এত টাকা কিনা, টেস্ট করে দেখেন। আমি বলেছিলাম আমাদের এত প্রতিটা অয়েল, হ্যাঁ, ফিলিং মেশিন দিয়ে এত 5 কেজি ফিলিং হওয়ার কথা, 4 কেজি 800 গ্রাম করে 10টা স্যাম্পলে পেয়েছি। এই দুটোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা টেস্ট করে দেখেন। আমি বলেছিলাম 10 জনের গড় উচ্চতা এত পেয়েছি, সবার গড় উচ্চতা থেকে আমি এত বলতে পারি কিনা। এরকম এই ধরনের অনেকগুলো জিনিস আমরা গত ক্লাসে, আমাদের গত লেকচারে টি টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট দি পপুলেশন মিনে করেছি। তো আজকেরটা সম্পূর্ণ ব্যতিক্রম। আজকেরটা হলো টু সেট অফ ডেটা থাকবে, টু সেট অফ পপুলেশন থাকবে। আমরা দুটো পপুলেশন থেকে এখানে কাজ করব। আমি দুটো জিনিস নিয়ে এখানে, দুটো মিন নিয়ে আমরা এখানে মূলত তুলনাটা করব, যেখানে মিনগুলো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হবে। অর্থাৎ একটা স্যাম্পলের সাথে আরেকটা স্যাম্পলের কোনো কি থাকবে না, যোগসাজেশ বা কোনো ডিপেন্ডেন্সি থাকবে না।
যেমন আমি একটা প্রবলেম বলেছি যে ড্রাগ এটা দিয়েছি 5 জনকে, আবার ড্রাগ বি দিয়েছি 7 জনকে। এই 5 জন এবং এই 7 জনের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, যে ওর বাড়লে আমার বাড়বে, আমার বাড়লে ওর বাড়বে, এমন কোনো ডিপেন্ডেন্সি নেই। ডিপেন্ডেন্সি বুঝতে আমি বুঝাচ্ছি, যেমন আমি যদি বলতাম আমারই তুলনা, ওষুধ খাওয়ার আগে আমার ওজন এত, ওষুধ খাওয়ার পরে আমার ওজন অত হলো, আমার ওজন আগে ছিল 60 কেজি, ওষুধ খাওয়ার পরে হলো 65 কেজি, সেই ক্ষেত্রে এটা ডিপেন্ডেন্সি হতো যে আমারই একই স্যাম্পল কিন্তু ডিফারেন্ট সিচুয়েশন। বাট আমরা আজকে যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হলো টি টেস্ট হাইপোথিসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস উইথ ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস এন্ড সেম সিচুয়েশন। স্যাম্পল গুলো ইন্ডিপেন্ডেন্ট, সিচুয়েশনটা সেম। ওকে, তো এখানে আমাদের ইকুয়াল ভ্যারিয়েন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, অর্থাৎ এদের মধ্যে যে ভ্যারিয়েন্সটা আছে ঠিক আছে। তো আমরা একটু আগে সূত্রটা একটু দেখে নিই, এটুকুতে আমাদের কারো কোয়েশ্চেন আছে কিনা, আমি যেটুকু বললাম এটুকুতে আমাদের কারো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাচ্ছি। দেখুন আমরা সূত্রটা একটু আলোচনা করে নিই, তারপরে ম্যাথে চলে যাচ্ছি। টি টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট দি ডিফারেন্স বিটুইন টু মিনস। দেখুন ফর্মুলাটা হবে টি ইকুয়ালস টু, দেখেন x1 বার মাইনাস x2 বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু রুট ওভার n1 n2 ডিভাইড বাই n1 প্লাস n2। এই nটা কি? স্যাম্পল সাইজ, n2 স্যাম্পল সাইজ। এটা হলো প্রথম পপুলেশন থেকে নেওয়া স্যাম্পল সাইজ, এটা হলো দ্বিতীয় পপুলেশন থেকে নেওয়া স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ 1, স্যাম্পল সাইজ 2। এটা হলো স্যাম্পল মিন 1, স্যাম্পল মিন 2। এই যে ড্রাগ এ, ওই ড্রাগ এ 5 জনকে দিয়েছি, 5 জনের গড় ওজন কতটুকু বেড়েছে সেটা হলো x1 বার। আর ওই 7 জন যাদেরকে ড্রাগ বি দিয়েছি তাদের গড় উচ্চতা কতটুকু পরিবর্তন হয়েছে বা গড় উচ্চতা কতটুকু এসেছে, গড় উচ্চতা কত, সেটা হলো x2 বার। এটাও কিন্তু ড্রাগ এ যে 5 জনকে দিয়েছি তাদের গড় ওজন, আর এটা হলো x2 বার। এটা হলো ড্রাগ বি যাদেরকে দিয়েছি 7 জনকে, ওই 7 জনের গড় ওজন। n1টা কি? n1 মানে এখানে 5 জন, এই যে 5 জন যাদেরকে আমি ড্রাগ এ দিয়েছি 1 2 3 4 5, আর n2 হলো স্যাম্পল সাইজ 2, 7 জন, এই যে যাদেরকে আমি ড্রাগ 2 দিয়েছি, এই 7 জন। এরপরে আসুন এই ভি, ছোট হাতের একটা ভি দেখতে পাচ্ছেন, নিউ, এটাকে আমরা বলবো নিউ। এই নিউটা কি? এই নিউটা অ্যাকচুয়ালি এটা এভাবে, এটাকে আমরা ছোট হাতের এভাবে এন ইউ দিয়ে লিখি, নিউ। অ্যাকচুয়ালি আমরা লিখি নিউ দিয়ে এন ইউ, থাক লাগবে না, আমরা নিউ মার্কেট বা নিউ যে শব্দটা বলি, নিউ মার্কেটের নিউ, ওটাই ইউজ করব। অথবা আপনারা সহজের জন্য এখানে সরাসরি কি লিখতে পারেন, ডিগ্রি অফ ফ্রিডম ডিএফ লিখে দিতে পারেন, সমস্যা নেই। এটাকে আপনারা ডিএফ দিয়ে সরাসরি আইডেন্টিফাই করতে পারবেন, ডিএফ লিখলেও চলে। ডিএফ লিখলেও হয়। এনিওয়েজ n1 প্লাস n2 মাইনাস 2, আমাদের এখানকার ডিএফ হবে, ডিগ্রি অফ ফ্রিডম হবে n1 প্লাস n2 মাইনাস 2। এটা খুব সহজেই বোঝা যায় আসলে। আমরা দেখেন, আমি একটা জিবোর্ড খুলি, আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতো? একটু নক করেন, একজন আমাকে রেসপন্ড করেন। বিধান আপনি আমাকে একটু রেসপন্ড করেন, বিধান আপনি আমাকে রেসপন্ড করেন। হ্যাঁ দেখেন, ইয়েস স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ডিগ্রি অফ ফ্রিডম আমরা আগের ম্যাথটাতে করেছিলাম n-1, ডিগ্রি অফ ফ্রিডম ছিল আমাদের n-1 স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের ক্ষেত্রে। কিন্তু এখন যখন আমি করতে যাচ্ছি, এখন আমার ডিগ্রি অফ ফ্রিডমটা কি হবে, স্যাম্পল দুটো না, তাহলে দেখেন প্রথম স্যাম্পলের জন্য একইভাবে n1-1, যদি আমি আগের পপুলেশন মিনে যে অঙ্কগুলো করেছিলাম, এখন যেহেতু স্যাম্পল সাইজ দুটো, তাহলে n1 এর জন্য n1 একবার -1, আরেকবার n2 এর জন্য n2-1। এই দুটোকে যদি আমি একত্রিত করি তাহলে কি দাঁড়াচ্ছে, একসাথে করে নেন, তাহলে কি দাঁড়াচ্ছে, n1 প্লাস n2 মাইনাস 2। এটাই হলো আমার বর্তমান ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, সো এটাই আমি বুঝতে চাইছিলাম যে ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়ালস টু n1 প্লাস n2 মাইনাস 2 করতে আসতো, তাহলে আমাদের বর্তমান ডিগ্রি অফ ফ্রিডম হলো এটা। ওকে, n1 প্লাস n2 মাইনাস 2। আচ্ছা,
তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার এখানে যদি দেয়া না থাকে, আমাকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া না থাকে, তাহলে আমি আমার স্যাম্পল মিন যে দেয়া থাকবে ওই স্যাম্পল ডেটা থেকে বের করে নিব x1 minus x1 bar whole square summation whole square root over summation x1 minus x1 bar whole square plus summation x2 minus x2 bar whole square divided by n1 plus n2 minus 2 অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ডিভাইড করব। এটা হলো যদি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দেয়া না থাকে। আর যদি আমাকে আলাদা আলাদা, যেমন এই যে x1 বার x2 বার এই দুটো সেট অফ স্যাম্পলের জন্য যদি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকে, অর্থাৎ ইনিশিয়ালি যদি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকে, সেই ক্ষেত্রে দিয়ে থাকা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব s1 s2 দিয়ে, জাস্ট এটা বের করতে হবে না, তখন n1 minus n1 minus 1 s1 স্কয়ার প্লাস n2 minus 1 s2 স্কয়ার ডিভাইড বাই n1 plus n2 minus 2 হোল ওভার রুট। ওকে, তো আমরা এই সূত্রটা আপাতত দেখে নিয়েছি, এখন আমরা ম্যাথসে যাচ্ছি, তাহলে আশা করি আমাদের ক্লিয়ার হবে। আসুন দেখে নেই ইলাস্ট্রেশন 3, খেয়াল করেন কি বলছে। টু ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস এ এন্ড বি, ড্রাগ এ এবং বি কয়জনকে দিলাম ফর ইনক্রিজিং, 5 জনকে দিলাম ড্রাগ এ, 7 জনকে দিলাম ড্রাগ বি। এই ওজনগুলো বেড়েছে, তো আমরা এটা সাজিয়ে ফেললাম। আমরা নাল হাইপোথিসিসটা কি ধরবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এখানে নাল হাইপোথিসিসটা। নাল হাইপোথিসিস কি আমরা প্রথমেই শিখে আসছি। নাল হাইপোথিসিস হলো দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল স্ট্যাটিস্টিক এন্ড পপুলেশন মিন, পপুলেশন স্ট্যাটিস্টিক। সহজ কথায় স্যাম্পল মিন এবং পপুলেশন মিনের মধ্যে কোনো তফাৎ সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, এটাই ছিল আমাদের নাল হাইপোথিসিস। তাহলে এখানে কি হবে, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দি এফিকাসি অফ ট্রু ড্রাগস, অর্থাৎ আমরা প্রথমেই নাল হাইপোথিসিস কি ধরবো, যে দুইটা ড্রাগের কার্যকারিতার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই, দুটো ড্রাগের কার্যকারিতার মধ্যে তেমন কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই, এটাই হলো আমার নাল হাইপোথিসিস। ওকে, দুটো ওষুধই সেম কাজ করে, এটাই ধরে নিব আমরা নাল হাইপোথিসিস। এখন আসেন অ্যাপ্লাইং টি টেস্ট, আমরা টি টেস্ট অ্যাপ্লাই করি। টি টেস্টের ফর্মুলা লিখলাম x1 bar minus x2 bar divided by standard deviation into root over n1 n2 divided by n1 plus n2। আসুন আমরা মানগুলো বসিয়ে নেই, x1 এর মানগুলো বসিয়ে নিলাম 8 12 13 9 3, এখানে 10 8 12 15 6 8 11। এখন আমরা এটা সাম করে নিই, সাম আপ করে নিলে x1 বার আসে, x1 সামেশন অফ x1 আসে 45। এখন আসুন এই যে মানটা, এখানে আমি সরাসরি ডিরেক্ট মিন করব, ডিরেক্ট মেথড ইউজ করছি। খেয়াল করে দেখেন এই 5 জন, এই 5 জনকে যোগ করলে আমি পাচ্ছি 45। তো 45 থেকে আমরা সরাসরি এখানে মিনটা বের করে নেই, মিনটা আসছে 9। সামেশন x1 ডিভাইড বাই n1 থেকে আমার মিনটা আসছে 9। 45 5 জনকে যোগ করলে 45 হয়, 45 কে 5 দিয়ে ডিভাইড করলে 9 হয়। সিম্পল, x1 বার ইকুয়ালস টু সামেশন x1 ডিভাইড বাই n1 ইকুয়ালস টু 45 ডিভাইড বাই 5 ইকুয়ালস টু 9। আবার x2 এর ক্ষেত্রে দেখেন এটা সামেশন হলো 10, স্যাম্পল হলো কয়জন, স্যাম্পল সাইজ 8, 2 4 6 8, তাহলে 10 70 ডিভাইড বাই 7 ইকুয়ালস টু 10। তো আমি দুটারই স্যাম্পল মিন পেয়ে গেলাম, x1 পেয়ে গেলাম, x1 ইকুয়ালস টু 9, আবার x2 পেয়ে গেলাম, x2 সমান 10। এরপর আসুন আমরা কি করে করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। দেখেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। এখানে এখন কি কোনো প্রশ্নে কি আমার কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া ছিল? বিধান একটু হেল্প করেন, রেসপন্ড করেন, কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দেয়া ছিল প্রশ্নে? না বিধান ক্যান ইউ লিসেন টু মি? হ্যাঁ বলেন, দেয়া ছিল কি? না স্যার। ওকে ফাইন, তাহলে দেখেন যেহেতু দেয়া নেই, তাহলে আমরা সরাসরি কি করব, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কোন ফর্মুলাটা ইউজ করব, এটা ইউজ করব। এটার ফর্মুলাটা কি, root over whole over root summation x1 minus x1 bar whole square plus summation x2 minus x2 bar whole square divided by n1 n2 minus 2। তাহলে আসুন আমরা ফর্মুলাটা লিখি, s equals to summation x1 minus x1 bar whole square x2 minus x2 bar whole square divided by n1 plus n2 minus 2 whole over root। আসুন আমরা মানগুলো দেখে নেই। আমরা বের করেছি কি x1 minus x1 bar, এই যে আমার প্রশ্নে আছে x1 minus x1 বার, x1 বার মানে হলো মিন, x1 বার কত 9, আর x1 হলো ইন্ডিভিজুয়াল প্রতিটা ডেটা, প্রতিটা স্যাম্পলের ওয়েট যেটা ইনক্রিজ হয়েছে। সো 8 minus 9 x minus x1 minus x1 বার, তো x1 বার সমান কত, x1 বার সমান 9, তাহলে x1 minus x1 বার, তাহলে 8 minus 9 equals to -1, 12 minus 9 equals to +3,
13 minus 9 4, 9 minus 9 0, 3 minus 9 minus 6. ওকে, এবার এগুলোকে স্কয়ার করলাম। 1 স্কয়ার 1, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 0 স্কয়ার 0, 6 স্কয়ার 6 স্কয়ার 36। একইভাবে x2 10 8 12 15 6 8 11 70, 70 কে আমি 7 দিয়ে ডিভাইড করলে 10, তাহলে আমি এখানে x2 minus x2 বার 10 minus 10 0, 8 minus 10 minus 2, 12 minus 10 2, এইভাবে করে আমরা পেয়ে গেলাম। তাহলে x2 minus x2 বার ইকুয়ালস টু 0। আসেন এটাকে স্কয়ার করে নেই। 0 4 2 4 5 25 4 16 2 4 1 1, এগুলোকে সাম আপ করলে 54, এখানে পাচ্ছি 62। তাহলে x1 minus x1 বার হোল স্কয়ার summation x1 minus x1 bar whole square equals to 62, summation x2 minus x2 bar whole square summation এটার সমান সমান 54। তো মানগুলো বসিয়ে নেই। x1 minus x1 bar পেয়েছি কত 62, লিখলাম 62, x2 minus x2 bar 54, লিখলাম 54, আর নিচে n1 plus n2 আমরা দেখেছি n1 হলো 5, n2 হলো 7, 5 জন 7 জন, তাহলে এখানে হবে 5 plus 7 minus 2। ওকে, সো ক্যালকুলেশন করলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা? ক্যালকুলেশন করলে পাচ্ছি 3.406। আপনারা কেউ একজন ক্যালকুলেটর অপারেট করে দেখেন মানটা ঠিক আছে কিনা। 116 ডিভাইড বাই 10 হোল ওভার রুট ইকুয়ালস টু 3.406। সো এবার আমরা টি ফর্মুলাতে যাই। আমাদের টি এর ফর্মুলা ছিল x1 বার মাইনাস x2 বার ডিভাইড বাই s ইনটু রুট ওভার n1 n2 ডিভাইড বাই n1 প্লাস n2। ওকে, সো আমি মানটা বসাই x1 বার মাইনাস x2 বার ডিভাইড বাই s ইনটু রুট ওভার n1 n2 ডিভাইড বাই n1 প্লাস n2 ইকুয়ালস টু 9 minus 10 3.406, 5 into 7 5 plus 7 হোল ওভার রুট। এরপর আমরা ক্যালকুলেশন করলে মান আসছে মাইনাস 0.5। ওকে, এখন আমাদের টি এর এটা কি ভ্যালু বের করলাম? বিধান আপনি কি বলতে পারবেন আমি টি এর এটা কি ভ্যালু বের করলাম? এটাকে ক্যালকুলেটেড ভ্যালু না টেবল ভ্যালু? এটা তো ক্যালকুলেটেড ভ্যালু। ওকে, ক্যালকুলেটেড ভ্যালু। এখন আসেন আমাকে টেবল ভ্যালুটা বের করতে হবে। আমাকে এখন টেবল ভ্যালুটা বের করে নিতে হবে। তো টেবল ভ্যালুটা কিভাবে বের করব? ওকে, ডিগ্রি অফ ফ্রিডম n1 plus n2 minus 2, তাহলে 5 plus 7 minus 2 equals to 10 পেয়ে গেলাম। এখন ডিগ্রি অফ ফ্রিডম যদি 10 হয়, লেভেল অফ সিগনিফিকেন্স যেহেতু কিছু বলে দেয় নাই, তাহলে আমরা বাই ডিফল্ট লেভেল অফ সিগনিফিকেন্স ধরবো 0.5, 0.05, 5%। তাহলে আমরা টেবলে চলে যাই। আমার ডিগ্রি অফ ফ্রিডম কত? 10, লেভেল অফ সিগনিফিকেন্স 0.05, 0.05। আসুন আমাদের ডিগ্রি অফ ফ্রিডম আমরা যদি যাই, তাহলে দেখেন আমার লেভেল, আমার টু টেল টেস্ট এটা 0.05, আমার ডিগ্রি অফ ফ্রিডম কত? 10। তো 10 হলে 10 বরাবরে আমরা মানটা পাচ্ছি কত? 2.228, 2.228, দ্যাট মিনস 2.3 লিখা যায়। ওকে, 0.05, এদিকে ডিগ্রি অফ ফ্রিডম 10, ডিগ্রি অফ ফ্রিডম 10, লেভেল অফ সিগনিফিকেন্স 0.05 হলে আমার টেবল ভ্যালু হলো 2.23। তো আমি লিখলাম আমার টেবল ভ্যালু 2.23। এখন আমার এই আমরা জানি যে আমরা যখন কম্পেয়ার করব টেবল ভ্যালু এবং ক্যালকুলেটেড ভ্যালুর মধ্যে আমরা সাইনটাকে ইগনোর করব। ওকে, তাহলে দেখেন আমরা সাইনটাকে ইগনোর করব, কারণ এটা ওয়ান টেইল হলে লেফট টেইল বোঝাচ্ছে এটা। তাহলে দেখেন 0.5 এবং 2.23, এখানের মধ্যে হায়ার হলো 2.23টা। সো আমার টেবল ভ্যালুটা এখানে বড়, ক্যালকুলেট ভ্যালুটা ছোট। আমরা জানি if table value is higher than calculated value, then the null hypothesis is accepted. ঠিক vice versa, if table value is smaller than calculated value, then null hypothesis is rejected. তো যেহেতু আমার এখানে টেবল ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড়, সেহেতু since the calculated value t is less than the table value, অর্থাৎ টেবল ভ্যালুটা বড়। আমার এখানে যেহেতু ক্যালকুলেট ভ্যালুটা ছোট,
আমার ক্যালকুলেট ভ্যালুটা কত 0.5 আর টেবিল ভ্যালুটা 2.23। ওকে, আমার টেবিল ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড়, ক্যালকুলেট ভ্যালুটা ছোট, আমার নাল হাইপোথিসিসটা কি হবে? অ্যাকসেপ্ট হবে। আপনারা সহজের জন্য লিখে রাখতে পারেন ইফ টিভি ইজ হায়ার দেন সিভি, টিভি ইজ গ্রেটার দেন সিভি। আমরা সহজের জন্য এভাবে লিখে রাখতে পারি টিভি ইজ হায়ার দেন সিভি। এটা যদি হয় তাহলে অ্যাকসেপ্ট, আমার নাল হাইপোথিসিসটা কি হবে? অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। আমার অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস যদি টেবিল ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড় হয়। আর ঠিক উল্টাটা হলে নাল হাইপোথিসিস কি হবে? রিজেক্ট হবে। নাল হাইপোথিসিস রিজেক্ট হবে কখন? রিজেক্ট null hypothesis when TB is less than CV. ওকে, সো যেহেতু নাল হাইপোথিসিসটা কি, এখানে টিভিটা সিভির চেয়ে বড় হলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে, আর টিভিটা সিভির চেয়ে ছোট হলে নাল হাইপোথিসিসটা কি হবে? রিজেক্ট হবে। সো আমাকে বলেন এখানে নাল হাইপোথিসিস কি অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? বিধান একটু রেসপন্ড করেন। অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট। তাহলে সিন্স টেবিল ভ্যালু অফ টি ইজ লেস দ্যান দ্য টেবিল ভ্যালু, ক্যালকুলেট ভ্যালু যেহেতু ছোট, টেবিল ভ্যালু যেহেতু বড়, তাই আমার নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হবে। Hence we conclude that there is no significant difference in the efficacy of two drugs. তো যেহেতু আমার নাল হাইপোথিসিসটা কি হলো? অ্যাকসেপ্ট হলো, যেহেতু আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়েছে, আমরা জানি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হলে তখন আমাদের যেটা আমরা নাল হাইপোথিসিস ধরেছিলাম সেটাই বসে যাবে, সেটাই আমি কি অ্যাকসেপ্ট করে নিয়েছি। যদি নাল হাইপোথিসিস রিজেক্ট হলো তখন কি হতো? তখন আমি জাস্ট এটার উল্টাটা লিখতাম, ভাইস ভার্সাটা লিখতাম। নাল হাইপোথিসিস যেটা অ্যাকসেপ্ট হয়েছে তাহলে আমরা লিখবো দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন ইন দি এফিকাসি অফ দি টু ড্রাগস। আর যদি নাল হাইপোথিসিস রিজেক্ট হতো তখন লিখতাম দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট, তখন আর নোটা লিখতাম না, তখন এখানে নো এর জায়গায় কি লিখতাম? তখন নো এর জায়গায় লিখতাম there is a significant difference in the efficacy of the two drugs, অর্থাৎ দুটো ওষুধের কার্যকারিতার মধ্যে কি সিগনিফিকেন্ট পার্থক্য আছে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আমাদের কারো কি কোনো এটুকুর মধ্যে এই ম্যাথটাতে কারো কোনো কনফিউশন আছে কি? থাকলে প্রশ্ন করেন। স্যার হ্যাঁ বলুন। এই যে এক এক -1 -1 বার, এটা -1টা কিভাবে হলো? কোনটা? এইটা নিচে নামান, একটু নিচে। হ্যাঁ কোথায়? x1 - x1 বার? না, আপনি নিচে নিচে নামান, এই একটু উপরে। এটা এটা কোনটা? এটা নাকি কোন লাইনটা বলছেন আপনি? একটু উপরে ও টেবিল আছে না, টেবিলে যান। এটা এটা হ্যাঁ, -1 -3 প্লাস। হ্যাঁ এটা এই লাইনটা। হ্যাঁ এই লাইনটার কথা বলছেন? ওকে আপনি কাছাতে, হ্যাঁ রাইট রাইট। ওকে বিধান, আপনি কি এটা বুঝাতে পারবেন? ইয়েস স্যার। হ্যাঁ একটু শেয়ার করেন। এখন হ্যাঁ বলেন। আমরা এখানের এই মানটা কিভাবে পেয়েছি? এই মান থেকে এই মানটা কিভাবে পেয়েছি? এটা কিভাবে পেয়েছি? x1 এর ভ্যালুটা বের করছিলাম স্যার। কত ভ্যালু হয়েছিল? x1 নাকি x1 নাকি x1 বার? না স্যার, x1 বারের ভ্যালু। x1 বারটা কি অ্যাকচুয়ালি? x1 বারটা কি ছিল? স্যার ওই এটা ছিল স্যাম্পল মিন। হ্যাঁ স্যার, স্যাম্পল ড্রাগে যে 5 জনকে দিয়েছে 5 জনের যে উচ্চতাটা বেড়েছে, যে ওজনটা বেড়েছে তার গড় হলো 9। ওকে, সো এরপরে বলুন। এরপরে স্যার x1 এই বাম পাশে যে রোটা আছে, জি, ওইটা থেকে 9টা বিয়োগ করতে হবে, মানে x1 বারটা বিয়োগ করতে হবে প্রতি ক্ষেত্রে। ওকে, অর্থাৎ 8 - 9, আবার 12 - 9, আবার 13 - 9, ঠিক আছে? এটাই তো? ইয়েস স্যার।
খেলোয়াড়, আপনি কি বুঝতে পারছেন? অর্থাৎ এই যে 9টা বের করেছি, প্রতিটা মান থেকে আমরা 9টা বিয়োগ করব। খেয়াল এখন দেখেন তো বুঝেন কিনা। 8 - 9 - 1, 12 জি - স্যার 9 + 3, 13 - 9 + 4, 9 - 9 0, 3 - 9 - 6। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আগে মানটা বের করতে হবে। হ্যাঁ, আগে তো আমাকে মিনটা বের করে নিতে হবে, তাই না? সেটাই। তাহলে আমার মনে হয় আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। ওকে, আমরা পরের প্রবলেমটাতে যাচ্ছি। পরের প্রবলেমটাতে আমরা দেখব যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকে তখন কি করব। আমি আপনাদেরকে 1 মিনিট সময় 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা জাস্ট কোয়েশ্চেনটা ভালো করে একটু বুঝে নেন। আপনারা জাস্ট কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে মাইনুটলি পড়েন, কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করেন। ওকে, দেখেন এখানে এই ম্যাথটা একটু ব্যতিক্রম। দেখেন বলছে 2 সেলসম্যান। আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, স্ক্রিনের প্রেজেন্টেশন কি ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ফাইন, লেটস বিগিন again. Two salesmen A and B are working in a certain district. From a sample survey conducted by the head office, the following results were obtained. হেড অফিস থেকে একটা স্যাম্পল সার্ভে হয়েছে, সো ওখানে রেজাল্ট গুলো পেয়েছি। স্টেট
whether there is any significant difference in the average sales between the two salesmen. দেখুন বলছে সেলসম্যান এ এবং সেলসম্যান বি, ওনারা নাম্বার অফ সেলস কয়টা সেল করেছে, সেলসম্যান এ ধরুন দুজন বিক্রেতা, উনি ওনার টেরিটরিতে 10টা সেল কমপ্লিট করেছে, আর মিস্টার বি উনি ওনার টেরিটরিতে 18টা সেল কমপ্লিট করেছেন। এটা যে কোনো জিনিসই হতে পারে। ওকে, 190 লক্ষ। তো বলছে এভারেজ সেলস বলছে 190, 10টা সেল করেছেন, তার এভারেজ সেল হলো 190। এটা মেবি একটা ফ্ল্যাট বিক্রিও হতে পারে, অস্বাভাবিক কিছু না। এভারেজ সেলস এখানে বলছে যিনি সেলসম্যান 2 বা সেলসম্যান বি, মিস্টার সেলসম্যান বি, উনার এভারেজ সেল হলো 205। দুজনের এভারেজ সেলের মধ্যে আমরা একটা তফাৎ পাচ্ছি। ইনি 10টা সেল করেছেন, যার এভারেজ সেল ছিল 190, ইনি 18টা সেল করেছে কিন্তু এভারেজ সেলও ছিল 205। তাহলে দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি এনার সেলস এর পরিমাণও বেশি, আবার এভারেজ সেলসও কিন্তু বেশি, কিন্তু এনার আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছোট, এনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বড়। এখন দেখুন এখানে তথ্যগুলোর মধ্যে আমাকে কি কি দেয়া আছে, নাম্বার অফ সেলস দেয়া আছে, স্যাম্পল সাইজ, স্যাম্পল x1 x2 x1 বার x2 বার, আবার সরি n1 n2 x1 বার x2 বার দেয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে s1 s2। এখন আমাকে ওনারা যেটা চাচ্ছে সেটা কি, whether there is any significant difference in the average sales between the two salesmen। এখানে দুজন সেলসম্যানের পারফরম্যান্সের কথা বোঝাচ্ছে, যে দোনোজনের এভারেজ যে সেলটা সেটার মধ্যে তো ডিফারেন্স আমরা অ্যাপারেন্টলি দেখতেই পাচ্ছি, কিন্তু এই অ্যাপারেন্ট যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে এটা কি আদৌ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। আমরা কি বলতে পারি যে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দিস এভারেজ সেলস অফ টু সেলসম্যান, এটাই আমাকে টেস্ট করতে বলছে। সো as expected, as per definition of t-test hypothesis about the difference between two means, আমাদের নাল হাইপোথিসিসটা আমরা কি ধরবো, আমরা নাল হাইপোথিসিস ধরবো দোনোজনের এভারেজ সেলস এর মধ্যে কোনো তফাৎ নেই, বা যেটুকু তফাৎ আছে সেটা সিগনিফিক্যান্ট না। তো আমাদের নাল হাইপোথিসিসটা হবে there is no significant difference in the average sales between two salesmen। দুজন সেলসম্যানের মধ্যে যেই তফাৎটা আছে সেটা কি না, সেটা সিগনিফিক্যান্ট না, এটাই আমরা ধরে নিব। ওকে, সো আমরা ফর্মুলা এখানে কোনটা, যেহেতু আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া ছিল, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই ফর্মুলাটা ইউজ করব না, আমরা এখন এখানে এই ফর্মুলাটা ইউজ করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে। আসুন দেখে নিই। আমাদের টি এর ফর্মুলা হলো x1 মাইনাস x1 বার, আমাদের যে ফর্মুলাটা ছিল x1 বার মাইনাস x2 বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু রুট ওভার n1 n2 ডিভাইড বাই n1 প্লাস n2। আসেন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কি বের করব, যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে s1 s2, সেহেতু আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, দেখেন আমাদের ফর্মুলা s ইকুয়ালস টু কি হচ্ছে, s ইকুয়ালস টু হচ্ছে n1 minus 1 bracket s1 square plus n2 minus 1 into s2 square divided by n1 plus n2 divide minus 2 root over whole root। তাহলে এখন মানগুলো বসিয়ে ফেলি। n1 equals to what, স্যাম্পল সাইজ 1, ড্রাগ যদি যে সেলসম্যান এ তিনি কয়টা সেল করেছেন, 10টা, তিনি কয়টা সেল করেছেন, 10টা, তাহলে 10টা বসালাম আমি n1 এর জায়গায়, n1 equals to 10, 10 minus 1, তো 10 minus 1 equals to 9। আবার s1 স্কয়ার, s1 কত 20, তাহলে এখানে হবে 20 স্কয়ার। আবার দেখুন n2, n2 means নাম্বার অফ সেলস কন্ডাক্টেড বাই সেলসম্যান বি, ওনার কয়টা সেল, 18টা, তাহলে 18 minus 1 equals to কত হবে, এখানে কি কোশ্চেনে কোনো কারেকশন আছে? একটু হোল্ড করুন, আমি দেখছি জিনিসটা। হ্যাঁ এখানে 17 হবে, এটা ওরা প্রিন্টিং মিস্টেক আছে, 17 হবে, একটা 1 পরে।
হ্যাঁ, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, আপনারা কারেক্ট করে নেন। এখানে একটা 17 হবে, ওরা সামহাও একটা মিস করে গেছেন, আপনারা একটু কারেকশন করে নেন। এখানে 7 হবে না, এখানে হবে 17। ওকে, এখানে 17 হবে, আপনারা একটু কারেকশন করে নেন। সো 17 ইন্টু 25 স্কোয়ার 10,625 625। ওকে, সো ক্যালকুলেশন করলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছি কত? 23.39। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছি কত? 23.39। এখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা এখন বসাবো টি তে। তো টি এর ফর্মুলা কি? x1 বার মাইনাস x2 বার ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু রুট ওভার n1 n2 ডিভাইড বাই n1 প্লাস n2। তো মানটা বসাই। x1 বার আমার এভারেজ সেলস বা মিন সেলস, যেটা x1 বার মান কত? 190। এটাই হলো আমার x1 বার। এভারেজ সেলস এবং মিন সেলস একই কথা। সো মিন 1 190 মাইনাস মিন 2 205। ঠিক আছে, এরপরে এস এস কম্বাইন্ড মিন কত পেলাম? 23.39। এটাই লিখলাম 23.39 রুট ওভার n1 10 n2 18, আর নিচে 10 প্লাস 18। তো লব হর লিখে ফেললাম নিউমারেটর এবং ডিনোমিনেটর। তো আলটিমেটলি টি এর ভ্যালু কত পাচ্ছি আমি ক্যালকুলেশন করলে? 1.63। এটা হলো আমার সিভি, ক্যালকুলেটেড ভ্যালু। আমি একটু আগে বলেছি টেবিল ভ্যালু যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে, টেবিল ভ্যালু ছোট হলে ক্যালকুলেট ভ্যালুর চেয়ে তখন নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। তো এখন আমার দেখার বিষয় আমার টেবিল ভ্যালুটা কত। সো আমি অ্যাজ পার ডেফিনিশন দেখে নেই, যেহেতু কোনো এখানে লেভেল অফ সিগনিফিকেন্সের কথা বলে নাই, সেহেতু বাই ডিফল্ট আমরা লেভেল অফ সিগনিফিকেন্স ধরে নিচ্ছি 5%। আর ডিগ্রি অফ ফ্রিডম কত? ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা হলো n1 প্লাস n2 মাইনাস 1। if ম্যাথসে n1 প্লাস n2 মাইনাস 2 n1 প্লাস n2 মাইনাস 2, তাহলে এখানে আবার হবে 10 প্লাস 18 মাইনাস 2, 10 যোগ 18 বিয়োগ 2, তাহলে এটা হবে 26। ডিগ্রি অফ ফ্রিডম হলো 26। তো আমি এখন টেবিল থেকে মানটা বের করে নেই। 26 ডিগ্রি অফ ফ্রিডম 5% লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স হলো 5, আমার ডিগ্রি অফ ফ্রিডম হলো 26। তো আমার মানটা হচ্ছে 2.056। আমি আবার বলছি 2.056। 2.056। তো এটাই হলো আমার টেবিল ভ্যালু। এখন আমরা দেখতে পাচ্ছি টেবিল ভ্যালুটা, এখানে টেবিল ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড়। টেবিল ভ্যালুটা ক্যালকুলেট ভ্যালুর চেয়ে বড়, অথবা ক্যালকুলেট ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে ছোট। সিন্স টেবিল ভ্যালু ইজ হায়ার দেন ক্যালকুলেটেড ভ্যালু, অথবা এভাবে লিখতে পারেন সিন্স ক্যালকুলেটেড ভ্যালু ইজ smaller than table value, thus the null hypothesis is accepted বা null hypothesis holds true। তো null hypothesis true হলে কি হবে? আমরা যেটা assumption নিয়েছি, যেটা hypothesis ধরেছি সেটাই বসে যাবে, যে there is no significant difference in the average sales between the two salesmen। অর্থাৎ দুজন সেলসম্যানের মধ্যে যেই অ্যাভারেজ সেলসের যে ডিফারেন্সটা আছে সেটা সিগনিফিক্যান্ট নয়। তো এখানে আমাদের এই ম্যাচটা শেষ হচ্ছে। আপনাদের কারো কোনো কনফিউশন আছে বা কোনো কিছু জানার আছে কিনা আমাকে প্রশ্ন করেন। Yes, do you have any question regarding this particular map? If you have any query, you can ask me now or later in the next class. Okay? Do you have any question or query? বিধান, আপনি কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা মূলত এখানে যে ম্যাচগুলো দেখব সেগুলো সবগুলো আমরা যেই টি-টেস্ট অফ হাইপোথিসিস অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন টু মিনস যেটা বলছি, এখানে আমরা যতগুলো ম্যাচ দেখব সেই এই চারটা জিনিসই আমাদের মূলত লাগবে। টি-টেস্টের ফর্মুলাটা লাগবে, ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা এটা। যদি লেভেল অফ সিগনিফিকেন্স দেয়া থাকে তাহলে তো ভালোই, আর যদি দেয়া না থাকে তাহলে আমরা বাই ডিফল্ট 5% লেভেল অফ সিগনিফিকেন্স ইউজ করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা যদি ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া না থাকে সেক্ষেত্রে এটা ইউজ করব, আর যদি দেয়া থাকে সেক্ষেত্রে S1 S2 এখানে আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। সো ইন শর্ট এই হলো আমাদের আজকের লেকচারের মূল প্রতিপাদ্য। আমি আরো দুই একটা উদাহরণ আপনাদের জন্য আলোচনা করে দিচ্ছি যাতে করে আপনাদের হোমওয়ার্ক করতে কিংবা আপনাদের ইন্ডিভিজুয়াল সেলফ স্টাডিতে সহায়তা হয়। আপনারা দেখতে পারেন এমন ম্যাথস আরো আছে, আপনারা ইলাস্ট্রেশন 12 এ চলে যেতে পারেন।
ইলাস্ট্রেশন 12 এ যান, 530 পেজ নাম্বার 530 ইলাস্ট্রেশন 12। স্যার একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ বলেন। হোমওয়ার্ক কখন জমা দিতে হবে? এটা আমি আপনাদেরকে আমাদের গ্রুপে আমি জানিয়ে দিব, ঠিক আছে? আপাতত আমি আজ যা দিচ্ছি ওগুলো সলভ করেন, হ্যাঁ? ওকে স্যার। It will be better if you can submit this or show me in the immediate next class. It will be better. আমরা চেষ্টা করব প্রতিটি ক্লাসের আলোচনাতে যে কোয়েরি বা কোয়েশ্চেনস থাকবে, ডাউট থাকবে, সেটা তার ইমিডিয়েট পরের ক্লাসের মধ্যে ক্লিয়ার করে নিতে, তাহলে আমাদের কন্টিনিউটি থাকবে। দেখেন আমরা ইলাস্ট্রেশন 12 নিয়ে একটু দেখে নিই। সেম জিনিস, আমি আর এগুলো নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি একটা কোম্পানি ইজ ইন্টারেস্টেড ইফ ইন নোয়িং ইফ দেয়ার ইজ এনি সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দ্য এভারেজ স্যালারি রিসিভড বাই ফোরম্যান। দুজন ফোরম্যানের কথা বলছে, দুটো ডিভিশনে ফোরম্যানের কথা বলছে, যেখানে কিনা একটা ডিভিশনে 12 জন ফোরম্যান চাকরি করে, আরেকটা ডিভিশনে 10 জন ফোরম্যান চাকরি করে। তো এখানে স্যালারি পায় 1050 করে, এখানে পায় 980 করে, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 68, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 74। এখন দেখেন এখান থেকে আমাকে বের করতে বলেছে দুটো ডিভিশনের ফোরম্যানদের স্যালারির মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। তো সিম্পল, let us take the null hypothesis that the average salary received by the foreman in two divisions does not differ significantly. Ultimately আমরা এখন যেভাবে করেছি ঠিক সেভাবেই করছি। কোনো আনইউজুয়াল কোনো চেঞ্জ কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন কোনো আনইউজুয়াল চেঞ্জ? এক্স্যাক্টলি সেম না? একটু আগে আমরা যে ম্যাচ করেছি সেটার ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম। তো আমরা এখানের মধ্যে x1 x2 দেখতেই পাচ্ছি। x1 কত? x1 x2 n1 n2 s1 s2, আর বাকিগুলো আমাদের অ্যাজ পার ফর্মুলা। আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য এই ফর্মুলা ইউজ করব, আর টি টেস্টের তো এই ফর্মুলাটা আছেই। ওকে, আরেকটা ম্যাথস আমরা দেখতে পারেন। এগুলো আপনারা অবশ্যই হোমওয়ার্ক করুন। আমি আপনাদেরকে আপনাদের গ্রুপের মধ্যে আমি লিস্ট আউট করে দিব যে আমাদেরকে আজকে কোনগুলো হোমওয়ার্ক করতে হবে। এই ফর্মুলার অধীনে টি টেস্ট অফ হাইপোথেসিস অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন টু মিনস, এখানে আমাদেরকে কোন হোমওয়ার্ক গুলো করতে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আসেন ইলাস্ট্রেশন 14, এটাও দেখতে পাচ্ছেন দুটো র্যান্ডম স্যাম্পল সাইজ দেয়া আছে, সাইজ 9 সাইজ 7 আর 196 এন্ড 198 রেসপেক্টিভলি। দুটো স্যাম্পল সাইজ নিয়েছি, যেখানে 9টা স্যাম্পল এবং 7টা স্যাম্পল ছিল, যার এভারেজ ওয়েটটা দেয়া আছে 196.42 198.82। সাম অফ দ্য স্কয়ারস অফ দ্য ডেভিয়েশন দেয়া আছে, সাম অফ দ্য স্কয়ার অফ ডেভিয়েশন দেয়া আছে। দেখেন একটু ব্যতিক্রম আছে এখানে, একটু আমাদের নতুন করে জানার আছে। দেখুন সাম অফ দি স্কয়ারস অফ দি ডেভিয়েশন, ওকে, সাম অফ দি স্কয়ারস অফ দি ডেভিয়েশন। এখানে আর ইন্ডিভিজুয়ালি বের করতে হবে না। আমরা দেখেন আমরা এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া নেই, এখানে সাম অফ স্কয়ারস অফ দি ডেভিয়েশন দেয়া আছে। আমি আবার বলছি, এটা একটু ব্যতিক্রম ম্যাথটা। এখানে দেখেন আমাদের এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া ছিল এতক্ষণ, এটা দেয়া নেই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া নেই। কি দেয়া আছে? সাম অফ দি স্কয়ারস অফ দি ডেভিয়েশন। এই সাম অফ দি স্কয়ারস অফ ডেভিয়েশন কোনটা? সাম অফ দি স্কয়ারস অফ ডেভিয়েশন হলো এখানে অ্যাকচুয়ালি এই অংশটা, ওকে। x1 মাইনাস x1 বার, এটাকে আমরা বলছি ডেভিয়েশন, আর এই ডেভিয়েশনটাকে স্কয়ার করব এবং এরকম যতগুলি মান আসবে সবগুলোকে সাম করলে আমরা পাবো সাম অফ স্কয়ার অফ দি ডেভিয়েশন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে আসি এই জিনিসটা কোথায় আছে, কিভাবে বুঝবেন। খেয়াল করে দেখেন, আমরা যখন করেছিলাম তখন কি করেছিলাম, এই যে x1 থেকে x1 বার মাইনাস করে যে মানটা বের করেছি এবং এখানে এটাকে সাম করেছিলাম, সবগুলোকে সাম করেছিলাম। আবার দেখেন এই কলামটাতেও এটাকে স্কয়ার করেছি, স্কয়ার করার পর এটাকে সাম করেছি। এইটাকেই বলছে আসলে সাম অফ স্কয়ার অফ ডেভিয়েশনস, ওকে। আমি আবার ব্যাক করছি ওখানে। দেখুন এই যে x1 minus x1 bar whole square summation of x1 minus x1 bar whole square। এটার মানটাই দেয়া আছে আমার এই 26.94, সেটাই আমি লিখলাম এটা বরাবর 26.94। আবার সেকেন্ড স্যাম্পল সাইজের ক্ষেত্রে 18.79, এই 73, এটাও 18.73। বাকি সবকিছু এক, এটা সমান এটা, এটা সমান এটা, দ্যাটস ইট। বাকি সবগুলো একই। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে নিলাম, তারপর টি টেস্টে মানটা বসালাম, x1 বার x2 বার লিখে ফেললাম, ওকে। ক্যালকুলেশন করলে আমার ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 2.63। টেবিল ভ্যালু কিভাবে বের করব? ডিগ্রি অফ ফ্রিডম এখানে কত? স্যাম্পল সাইজ একটা হলো 9, একটা হলো 7, তাহলে 9 আর 7 যোগ করলে
n1 plus n2 minus 2, তাহলে 9 7 আমি অ্যাড করে নিলে 16, 16 minus 2 equals to 14, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 14, কিছু বলা নাই, তাহলে ডিগ্রি লেভেল অফ সিগনিফিকেন্স বাই ডিফল্ট 5%, তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্স এ 14 হলে কি হচ্ছে, আমার মান হচ্ছে 2.145। সো 2.145 হলো আমার টেবল ভ্যালু। দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেট ভ্যালুটা বড়, টেবল ভ্যালুটা ছোট। আমরা কি জানি, ইফ টেবল ভ্যালু ইজ স্মলার দেন ক্যালকুলেট ভ্যালু, অথবা ইফ ক্যালকুলেট ভ্যালু ইজ হায়ার দেন অর গ্রেটার দেন টেবল ভ্যালু, দেন দ্য নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড। সো এখানে আমরা নাল হাইপোথিসিস কি করব, we reject the null hypothesis. Why? Because our table value is less, our calculate value is higher. So এখানে আমরা কি লিখেছিলাম, let us take the null hypothesis that the samples are drawn from the same normal population, অথবা বলছি যে no difference, significant difference নেই। তাহলে এখন আমরা ঠিক এর বিপরীতটা লিখবো, যা নাল হাইপোথিসিস ধরেছি তার ঠিক বিপরীতটা লিখতে হবে। hence the difference between two means is significant, অর্থাৎ ওদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। তাহলে স্যাম্পলস যে বলেছি, যে স্যাম্পল গুলো সেম নরমাল পপুলেশন থেকে নিয়েছি বলে আমরা যে নাল হাইপোথিসিস লিখেছি তার ঠিক বিপরীতে লিখবো, যে না, স্যাম্পলস ক্যান নট বি সেড টু বি হ্যাভ বিন ড্রন ফ্রম দ্য সেম নরমাল পপুলেশন। So in a nutshell, we can say that we have completed our today's lecture, basic lecture. So if you have any question or any doubt, you can now ask me questions. Follow is to you. If you have any kind of query or questions, you can ask me now. কারো কোনো ম্যাথস বুঝতে কোনো সমস্যা হয়েছে বা বুঝেননি, এমন কারো কোনো কোয়েশ্চেন আছে কি? তাহলে আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা নেক্সট ক্লাসে হোমওয়ার্ক গুলো করার পাশাপাশি আমরা জানাবো।